সংস্কারের নামে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে তার প্রায় সব ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কর্মসূচির মূল্যায়ন নিয়ে করা এক প্রতিবেদন তুলে ধরে টিআইবি বলছে, আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকারের সব উদ্যোগ। গণ আকাঙ্ক্ষা সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল করা হয়েছে। সংস্কারে জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক উদাহরণ স্থাপন করা হয়েছে বলেও মনে করে সংস্থাটি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ মামুন, শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আজকে টিআইবির প্রতিবেদনটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। সেখানে একটা জিনিস তো পরিষ্কার, মানে ডক্টর ইফতেখারুজ্জামান নিজেও এই ঐকমত্য কমিশনের একজন সদস্য ছিলেন, তিনি পুরো প্রক্রিয়াটার সঙ্গে ছিলেন। তার মানে ঐকমত্য কমিশন যে প্রস্তাব করেছে সেগুলো অধ্যাদেশে যায়নি বা অধ্যাদেশে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ওনার বক্তব্য তো সেটাই আমরা বুঝতে পারছি, যে যেভাবে দেয়া হয়েছে সেইভাবে অধ্যাদেশগুলো হয়নি, এবং এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু এইটি অন্তর্বর্তী সরকার কি করে মেনে নিল? আমলাতন্ত্র তাদের থেকে বেশি ক্ষমতাবান কি? না, দেখুন, আমরা যদি একটু অধ্যাদেশের প্রসেসটা দেখি, দেখবেন যে এখানে তো পার্লামেন্ট অ্যাবসেন্স থাকলেই তখন এটা হয়, তখন কিন্তু উপদেষ্টা পরিষদের একটা বড় দায়িত্ব সে বর্তা, যেটা উনি ওনার বক্তব্যে বলেছেন যে ক্যাবিনেটের রিভিউটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমলাতন্ত্র দিলেও আপনার যারা প্রথম তো প্রত্যেকটা মিনিস্ট্রির অধীনে যখন একটা অধ্যাদেশ হচ্ছে, আপনি জানেন কয়েকটা স্টেপ রয়েছে। এরপরে ড্রাফটিং সেকশনে যায়, সেখান থেকে আইন মন্ত্রণালয় তাদের মেলানো হয় যে যেভাবে চাওয়া হচ্ছে সেভাবে হচ্ছে কিনা, এবং যেহেতু অধ্যাদেশ সেটা চূড়ান্ত পর্যায়ে ক্যাবিনেট মিটিং এ যায় বা এখন উপদেষ্টা পরিষদের মিটিং এ গেছে। যে প্রশ্নটা আমি এখানে যোগ করতে চাই জুল ভাই, সেটা হচ্ছে যে তাহলে তাদের তো একটা রোল ছিল, শুধু আমলাতন্ত্রকে আপনি কেন বলছেন? আপনি জানেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটা কথা বলি যে সিম্বায়োটিক রিলেশনশিপ, জীব বিজ্ঞানের ভাষাটাকে এখানে আমরা আনি যে প্রাণীদের একসাথে অবস্থান, অর্থাৎ গিভ অ্যান্ড টেক। তাহলে কি এমন হলো যে আমলারা যেভাবে চেয়েছে সেটা উপদেষ্টারও পারপাস সার্ভ করে? এবং আমরা আরেকটা জিনিস বলি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, যে বিল টু ফেইল বা ব্যর্থ হওয়ার জন্যই বিল বা লোক দেখানো বিল, সেগুলো কিন্তু একটা ভাবনার বিষয়। কারণ শুধুমাত্র আপনি আমলাদের দোষ দিলে হবে না, আপনি তো প্রত্যেকটা উপদেষ্টার বিন্যাস তো মন্ত্রণালয় রয়েছে, তো তার তো প্রথম দায়িত্ব হচ্ছে তার মন্ত্রণালয়ের অধীনে যে অধ্যাদেশটা হচ্ছে তাকে যথাযথভাবে দেখা, মিলিয়ে দেখা যে জুলাই সনদের সাথে বা আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা তার সাথে মিলছে কিনা। একইভাবে আবার যখন কালেকটিভলি এটা উপদেষ্টা পরিষদে যাচ্ছে, প্রত্যেকটি অধ্যাদেশ কিন্তু গেছে, তো তাদেরও কিন্তু দায়িত্ব ছিল এই শতাধিক অধ্যাদেশ, যেটা প্রায় 10 মাস বা আর্গুয়েবলি 7 মাস ধরে হলো, সেই অধ্যাদেশগুলো তাদের পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা করা উচিত ছিল। এবং এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে তারা তো এই জুলাই অভ্যুত্থানের যে শক্তি বা জুলাই অভ্যুত্থানের যে জোট, আমাদের সবার যে আকাঙ্ক্ষা, তাদের প্রতিনিধি তারা। তাহলে সেটি যদি টিআইবির এই বক্তব্য সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু একটা বড় প্রশ্নের উদ্বেগ করে। আরেকটা জিনিস দেখেন, যে নর্মালি যখন সংসদ থাকে না, যখন অধ্যাদেশের দিকে আমরা যাই, তখন কিন্তু কোনো কোনো দেশে প্রচলিত একটা প্র্যাকটিস, যেগুলোকে মিডিয়ার সামনে তুলে ধরা হয় বা কখনো কখনো পাবলিক করা হয়। কেন? যে পাবলিক ফিডব্যাকটা বা স্টেক হোল্ডার ফিডব্যাকটা নেওয়া হয়। যেহেতু এটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে গেছে অনেক ক্ষেত্রে, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা ছিল বা তাদের সাথে যে সরকারের বোঝাপড়া বা আলোচনা, তার সারাংশই জুলাই সনদে গেছে। তাহলে কিন্তু এখানে এক ধরনের সেই পাবলিককে সরাসরি ইনভলভ না করলেও তাদের যারা প্রতিনিধি, অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদেরকে কিন্তু আনা হয়েছে। কিন্তু যে কারণে এই প্রসঙ্গটা আনলাম, যে এটা হতে পারতো এমন যে ড্রাফটটা হওয়ার পরে আবার মিডিয়াতে শেয়ার করা অথবা একটা প্রেস কনফারেন্স করে বলা, মিডিয়ার ফিডব্যাক নেওয়া, পাবলিকের ফিডব্যাক নেওয়া, সে জায়গাটাও কিন্তু অন্ধকারে থেকে গেছে। ওই জন্য আমি বলছি যে এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হয়ে গেল কিনা, বা উইন উইন বা গিভ অ্যান্ড টেক, সরকার চাইলো আমলারা চাইলো এটা করে ফেললাম। সেক্ষেত্রে যে কথাটা একটু আগে বললাম, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বড় ডক্ট্রিন বিল টু ফেল, অর্থাৎ বিলটা করা হয় যে ফেল করার জন্য বা ব্যর্থতার জন্য, সেগুলো কিন্তু এখন আমাদের এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে, বা যদি সেটা হয়ে থাকে সেটা অবশ্যই দুঃখজনক। এবং আরেকটা যদি আমি যোগ করি, এই সুযোগটা তো বারবার আসবে না। উনি পুলিশ কমিশনের কথা বললেন, উনি দুর্নীতি দমন কমিশনের বললেন। এই যে এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে কিন্তু এইসব সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রত্যাশা পারটা অনেক উপরের দিকে। রাজনৈতিক দলগুলো আসলে তাদের ভিন্ন এজেন্ডা থাকবে, তাদের পলিটিক্যাল গোলস ডিফারেন্ট থাকবে। এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা তার বিপরীত প্রতিফলন।
কিন্তু এখানে যে বারবারই ঘুরে ফিরে এই যে কথাটা আসে যে যারা এই বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন তার একটা বড় স্টেক হোল্ডার কিন্তু আইন উপদেষ্টা নিজে, তার মন্ত্রণালয় থেকেই অধিকাংশ প্রজ্ঞাপনগুলো জারি হয়েছে। তিনি তো এটা সরাসরি দেখা উচিত ছিল, দেখা নাকি তিনিও সে জায়গায় আমলাতন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়লেন? না, আমি কিন্তু আমরা জালের বেড়া জালের এই কথাটাকে সব ক্ষেত্রে গ্রহণ করতে চাই না। আমাদের স্প্রিটটা আমরা একটু বুঝি। যেটা আপনি বললেন যে আমি আসিফুল স্যারের উপর শ্রদ্ধা রেখেই বলছি যে ওনার তো মন্ত্রণালয় থেকে পুরো ড্রাফটিংটা তৈরি হয় বা অন্যখানে ড্রাফট হয়ে আসলে সেটা আপনি জানেন একটা ভেটিং লাগে আইন মন্ত্রণালয়, সেই দায়িত্বটা কিন্তু উনি এড়াতে পারেন না। আবার একই সাথে শুধু একজনকে আমি সিঙ্গেল আউট করতে চাই না, কিন্তু আমরা এই যতজন উপদেষ্টা আছেন যারা ক্যাবিনেট ফর্মে এখন বসছেন প্রত্যেকের কিন্তু দায়িত্ব ছিল এটাকে রিভিউ করা এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি না হওয়া। একটা পলিটিক্যাল পার্টিকে আমলাতন্ত্র সার্ভ করতে পারে, কিন্তু একটা যখন আমাদের অস্থায়ী উপদেষ্টা পরিষদ যাদের মূল ম্যান্ডেটটা ছিল জুলাইয়ের আন্দোলনকে ধারণ করে দেশ পরিচালনা করা এবং এমন একটা শাসন কাঠামো তৈরি করা আমাদের প্রতিষ্ঠানগুলো সংরক্ষণের সংস্কারের মাধ্যমে যেটি আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করে, ফ্যাসিবাদের জন্ম না হয়, আমলাতান্ত্রিক ফ্যাসিবাদ, রাজনৈতিক ফ্যাসিবাদ, ব্যক্তিগত দুর্নীতি সেই জায়গাটা যেন না হয়। পুলিশের যে কথাটা উনি বললেন, দেখেন এটা খুবই দুঃখজনক যে পুলিশ অধ্যাদেশটা পুলিশের দিক থেকেও কিন্তু একটা আগ্রহ ছিল, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন দায় এড়াতে পারেন না, আইন উপদেষ্টাও পারেন না, আবার প্রধান উপদেষ্টা কিন্তু এটা দায় এড়াতে পারবেন না। হ্যাঁ, যে জায়গাটা হয়েছে এইটা আমি বুঝি, সেটা হচ্ছে যে যেহেতু এই সরকারের পলিটিক্যাল ম্যান্ডেট নয়, জনপ্রিয়তার ম্যান্ডেট, তাদেরকে হয়তো বা অনেক সময় ভুল বোঝানো হয়েছে, এক। আর দুই হচ্ছে সময়ের স্বল্পতা ছিল, আর তিন হচ্ছে যে তাদের যে দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স পলিটিশিয়ানদের থাকে সেটা তাদের ছিল না। কিন্তু এটার অন্যদিকে আবার সুবিধাও ছিল, তাদের তো পলিটিক্যাল ইন্টারেস্টটা প্রলং না, তাদের কোনো এজেন্ডাটা দীর্ঘ না, তাদের এজেন্ডা একটাই, দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠানগুলো করানো। সে জায়গাটা কিন্তু আমরা বোধহয় একটা সুযোগ হারালাম। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।